নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। আমরা আমাদের সিডিবি ক্লাসের পরবর্তী ইউনিটে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যেই ইউনিটে আমরা আলোচনা করব কনসেপ্ট অফ চাইল্ড সেন্টার্ড অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশনকে নিয়ে, যেখানে মেথড অফ টিচিং অ্যান্ড লার্নিং, কনসেপ্ট অফ প্রোগ্রেসিভ এডুকেশন অ্যান্ড রুল অফ টিচার্স নিয়েও আলোচনা করা হবে। এই টপিকের আগে যতগুলো ইউনিট ছিল সবগুলো ইউনিট আমরা অলমোস্ট আলোচনা করে আমাদের ভিডিওগুলো আপলোড করে দিয়েছি, যেটা তোমরা আমাদের প্লেলিস্ট সেকশনে গিয়ে পেয়ে যাবে। সবগুলো ভিডিও এক জায়গাতেই পেয়ে যাবে। তো এইভাবে আমরা চেষ্টা করবো যে প্রতিটা ইউনিট নিয়ে সংক্ষেপে সংক্ষেপে কিন্তু বিস্তৃতভাবে, কিন্তু ঠিক আছে, যে জিনিসটা আমরা আলোচনা করবো সেটা বিস্তৃতভাবে তোমাদের সাথে আমরা আলোচনা করব। এছাড়াও আমরা যে নোটসগুলো আছে নোটসগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে তোমাদের প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা পড়ে নিতে পারো। আর এছাড়াও তোমাদের যদি পিডিএফ ফাইল প্রয়োজন হয় ম্যাটেরিয়ালসগুলোর জন্য, সেই জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নিও, আমরা তোমাদের ফ্রি অফ কস্টে দিয়ে দেবো। তো আর দেরি না করে আমরা শুরু করছি আজকের এই ভিডিও, যেখানে আমরা শিশুকেন্দ্রিক ও প্রগতিশীল শিক্ষার ধারণা, শিক্ষাদান ও শিক্ষণ পদ্ধতি, প্রগতিশীল শিক্ষার ধারণা এবং শিক্ষকের ভূমিকা নিয়ে আলোচনা করব। সবার আগে আমরা জেনে নেব যে কনসেপ্ট অফ চাইল্ড সেন্টার্ড এডুকেশন বলতে কী বোঝানো হয়, অথবা শিশুকেন্দ্রিক শিক্ষার ধারণা বলতে কী বুঝি। তো শিশুকেন্দ্রিক শিক্ষা হলো এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে শিক্ষার্থীকে পাঠদান প্রক্রিয়ায় কেন্দ্রবিন্দু হিসেবে ধরা হয়। অর্থাৎ শিক্ষক সব পরিকল্পনা, পদ্ধতি ও মূল্যায়ন শিশুর প্রয়োজন, আগ্রহ, মানসিক বিকাশ ও সামর্থ্যের উপর নির্ভর করে তৈরি করা হয়। এই পদ্ধতিতে শিক্ষকের ভূমিকা একজন গাইড বা সহায়ক হিসেবে থাকে, যেখানে শিশু নিজে থেকে শিখতে উদ্বুদ্ধ হয় এবং সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। এটা হচ্ছে বিস্তৃতভাবে। এখন তোমাদের আমি সংক্ষেপে বলে দিই। আগেকার দিনে কি হতো, আগেকার দিনে ট্রেডিশনাল মেথড যেটা ছিল, অথবা টিচার সেন্ট্রিক লার্নিং অথবা টিচিং যেটা ছিল, অথবা এডুকেশন যেটা ছিল, সেখানে কী হতো, একজন শিক্ষক আসতো, শিক্ষক চিন্তা করতো, ভাবনা করতো যে আমি আজকে কী পড়াবো, সেটা শিক্ষকের মনোভাবের উপরে ডিপেন্ড করতো। এবং শিক্ষক তার নিজের মতো, তার তো বলা ঠিক নয়, ওনার নিজের মতো করে পড়াতেন এবং আমরা সবাই ওনার উপরেই ডিপেন্ডেন্ট থাকতাম। ঠিক আছে, উনি লেকচারের মেথডের মাধ্যমে আমাদের পড়িয়ে চলে যেতেন। আমরা কতটুকু বুঝতে পারিনি সেটার উপরে কোনো ওনার ধ্যান থাকতো না। কিন্তু ধীরে 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 এটা ডেভেলপ হয়ে এখন কি কোথায় আসলো, চাইল্ড সেন্টার অথবা শিশুকেন্দ্রিক শিক্ষার দিকে। এখানে কি হয় যে একজন শিশুকে কেন্দ্র করে কিন্তু শিক্ষাটা প্রদান করতে হবে, যে একজন শিশুর ওই নির্দিষ্ট বয়সে কী চাহিদা আছে, ঠিক আছে, ওর আগ্রহটা কোন দিকে আছে, ওর মানসিকতা কোন দিকে আছে, ঠিক আছে, ওটার উপরে ডিপেন্ডেন্ট হয়ে আমাদের শিক্ষকদের অ্যাজ এ ফেসিলিটেটের মধ্যে কী বোঝানো হয়, সহায়ক বোঝানো হয়। একজন গাইডেন্স হিসেবে, মেন্টর হিসেবে ওদেরকে কী করতে হবে, শিক্ষাদান করতে হবে। তার মানে কি, শিশুরা নিজেদের মতো করে শিখবে। ওরা যদি ট্র্যাক থেকে অথবা লাইন থেকে যে একটু বেরিয়ে যায়, তখন আমাদের শিক্ষকের দায়িত্ব ওদেরকে গাইড করে আবার সঠিক রাস্তায়, সঠিক লাইনে ওদেরকে পৌঁছিয়ে দেওয়া। এতটুকুই, এর বেশি কোনো দায়িত্ব নেই। ঠিক আছে, ফেসিলিটেটর অথবা সহায়ক, মেন্টর অথবা গাইড হিসেবে আমাদের ভূমিকা পালন করতে হবে, তথা শিক্ষকদের ভূমিকা পালন করতে হবে। এখন এটার যে বৈশিষ্ট্য আছে, শিশুকেন্দ্রিক শিক্ষার যে বৈশিষ্ট্য আছে সেগুলো কী কী? এক নম্বর যেটা আছে সেটা হচ্ছে শিশুর আগ্রহ ও প্রয়োজন অনুযায়ী শিক্ষা। যেটা আমি বললাম, একটা শিশুর আগ্রহটা কী আছে সেই ভিত্তিতে আমাদের, এবং একটা শিশুর প্রয়োজন কী আছে, একজন ক্লাস ওয়ানের যে আগ্রহ, ক্লাস ওয়ানের বাচ্চাদের যে আগ্রহ এবং প্রয়োজন আছে, সেটা কিন্তু ক্লাস সিক্সের বাচ্চাদের কিন্তু নাও থাকতে পারে। তো প্রত্যেকটা বয়স অনুযায়ী কোন শ্রেণীর বা কোন বয়সের শিশুদের কী ধরনের আগ্রহ থাকতে পারে, কী ধরনের প্রয়োজন থাকতে পারে, সে অনুযায়ী আমাদের কী করতে হবে, কৌতূহল এবং আগ্রহের ভিত্তিতে পাঠ্যসূচি নির্ধারণ করে ওদেরকে আমাদের পাঠদান করতে হবে, এবং এজ এ সহায়ক এবং তোমাদের গাইড হিসেবে। ঠিক আছে, দ্বিতীয় নম্বর সক্রিয় অংশগ্রহণ। এখানে শিক্ষকরা কিন্তু সক্রিয় থাকবে না, শিক্ষকরা যতটুকু সক্রিয় থাকবে তার থেকে বেশি সক্রিয় থাকবে শিক্ষার্থীরা। তো শিক্ষার্থীরা নিজেদের চিন্তাভাবনা ও অভিজ্ঞতা ভাগ করে নিয়ে শেখার প্রক্রিয়ায় সম্পৃক্ত হয়। তৃতীয় নম্বরে আছে স্বাধীন চিন্তা ও সৃজনশীলতার বিকাশ। আমরা শিক্ষকরা ওদেরকে বেঁধে রাখবো না যে তোমরা পাঠ্যসূচিতে এতটুকু আছে এর মধ্যে সীমাবদ্ধ থাকবো না। ওরা যদি পাঠ্যসূচি থেকে বাইরে বেরিয়ে কোনো আনুষঙ্গিক টপিক আমাদের পড়াতে হয়, সেটাও ওদেরকে আমরা কী করবো, ফ্যাসিলিটেট করবো। তো শিক্ষার্থীদের স্বাধীনভাবে চিন্তা করার সুযোগটা কিন্তু দিতে হবে, যাতে তারা নতুন ধারণা তৈরি করতে পারে।
ঠিক আছে। তো সেই জন্য আমরা সবসময় এভাবে বলি যে আচ্ছা বলো তো, সূর্যটা পূর্ব দিকে ওঠে নাকি পশ্চিম দিকে ওঠে? ওরা সবাই বলবে পূর্ব দিকে ওঠে। তারপর আমরা বলবো যে দেখি চিন্তা করে বলো তো কেন ওঠে পূর্ব দিকে? ঠিক আছে না? এটা কিন্তু আমরাও জানি না এখনো পর্যন্ত। জানো কি? যারা জানো তারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবে। সেটা তোমাদের জন্য সাসপেন্স রাখলাম আমরা। সূর্যটা পূর্ব দিকে কেন ওঠে? তো এই ধরনের প্রশ্ন কিন্তু বাচ্চারা করতে থাকে। সেই ধরনের প্রশ্নের মাধ্যমে তাদের মধ্যে চিন্তা ভাবনা অথবা সৃজনশীলতা কিন্তু বিকাশ ঘটাতে হবে। পরবর্তী আছে 4 নম্বরে পরিবেশ ভিত্তিক শিক্ষা। শিশুদের বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে বাস্তব জীবনের যে অভিজ্ঞতা আছে সেটার সঙ্গে ওদেরকে বোঝাতে হবে। যেমন আমরা যদি ক্লাস 5-এর একটা শিশুকে অঙ্ক করাই, অঙ্ক করাতে গিয়ে আমরা বলবো আচ্ছা তুমি কি চিপস খেয়েছো কোনো দিন? বা চকলেটের উদাহরণ দিতে পারি, তোমরা কি চকলেট খেয়েছো? হ্যাঁ স্যার খেয়েছি। আচ্ছা বলো তো, তোমরা দোকানে গিয়ে একটা চকলেট কিনলে যার দাম 5 টাকা, তোমরা দোকানদারকে 10 টাকা দিলে, তাহলে দোকানদার তোমাকে কত টাকা ফেরত দেবে? তো ওরা কিন্তু ওই যে অভিজ্ঞতা আছে ওই অভিজ্ঞতার মাধ্যমে ওরা বলবে স্যার 5 টাকা, অনেকে বলবো অনেকে বলতে পারবে না। আচ্ছা 5 টাকা কী করে হলো? ঠিক আছে, এখানে তুমি 10 টাকা দিয়েছ, 5 টাকা জিনিস তোমাকে দিয়েছে আর 5 টাকা ফেরত দিয়েছে। তো 10 টাকা থেকে যত টাকা তুমি খরচ করলে ওটাকে বাদ দিয়ে যে অ্যামাউন্টটা থাকে সেই অ্যামাউন্টটা তোমাকে কী করলো, টাকাটা ব্যাক করলো। এই যে বাদ দিয়েছে সেটাকে আমরা কী অঙ্ক বলি? বিয়োগ অঙ্ক। এইভাবে তাদেরকে আমাদের কী করতে হবে, অভিজ্ঞতা, তাদের অভিজ্ঞতা দিয়ে, তাদের যে অভিজ্ঞতা আছে ওটা দিয়ে আমাদেরকে কী করতে হবে, শিক্ষা প্রদান করতে হবে। তারপরে আছে 5 নম্বরে সহানুভূতিশীল ও বন্ধুত্বপূর্ণ শিক্ষার পরিবেশ। ভয় ভীতি দেখিয়ে কিন্তু শিক্ষা প্রদান করা না যায় না। তো আমাদেরকে কি করতে হবে, একজন শিক্ষকের মূল ভূমিকাটি হচ্ছে একজন গাইড এবং সহায়ক হিসেবে থাকা, যেখানে শিশুর মানসিক বিকাশকে গুরুত্ব দেওয়া হয়। ভয় ভীতির মাধ্যমে নয়, কিসের মাধ্যমে? বন্ধুত্বপূর্ণ এবং সহানুভূতিশীলভাবে আমাদের কি করতে হবে, শিক্ষার পরিবেশ গঠন করতে হবে এবং তার মাধ্যমে শিক্ষা প্রদান করতে হবে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে শিক্ষাদান ও শিক্ষণ পদ্ধতি, মেথডস অফ টিচিং অ্যান্ড লার্নিং। তো কী কী টিচিং মেথড আছে, কী কী শিক্ষণ পদ্ধতি আছে সেগুলো আমরা এখন আলোচনা করব। ঠিক আছে, এইখান থেকে এখন যে বিষয়টা আমরা আলোচনা করছি এখান থেকে একটা প্রশ্ন তোমরা পাবে 100%। তো শিক্ষাদান ও শিক্ষণ পদ্ধতি শিশুকেন্দ্রিক শিক্ষার মূল ভিত্তি। এখানে শিশুকে শুধুমাত্র পাঠ্য বই মুখস্থ করানোর পরিবর্তে অভিজ্ঞতা লব্ধ শিক্ষা প্রদান করতে হবে। যে এক্সাম্পলটা আমি একটু আগে দিলাম, চকলেটের এক্সাম্পলটা, সেভাবে আমাদের পাঠ্যদান প্রদান করতে হবে, পাঠদান করতে হবে। তো শিক্ষাদানের বিভিন্ন পদ্ধতিগুলোর মধ্যে সবার আগে যেটা আছে সেটা হচ্ছে নিরীক্ষণ ও আবিষ্কারমূলক পদ্ধতি, অথবা ইংরেজিতে আমরা বলতে পারি অবজারভেশন অ্যান্ড ডিসকভারি মেথড। এখানে কি করবে, এখানে শিক্ষার্থীরা নিজেদের পর্যবেক্ষণ করবে এবং অনুসন্ধানের মাধ্যমে নতুন তথ্য সংগ্রহ করবে। ঠিক আছে, বিজ্ঞান ও পরিবেশ বিষয়ক শিক্ষায় এই পদ্ধতি কিন্তু কার্যকর। তো যে প্রশ্নটা যেভাবে আসতে পারে সেটা প্রথমে আসবে যে চাইল্ড সেন্টার্ড টিচিংয়ের ক্ষেত্রে নিম্নলিখিত কোন মেথডটি সবচেয়ে বেশি উপযোগী ফর সায়েন্স অ্যান্ড ইভিএস, বিজ্ঞান এবং পরিবেশের জন্য? সেটা কী হবে, ডিসকভারি মেথড অথবা অবজারভেশন মেথড। যেমন আমরা সায়েন্স ল্যাব থাকে, তোমরা যারা সায়েন্সে পড়াশোনা করেছো তারা জানো সায়েন্স ল্যাবে থাকে। সায়েন্স ল্যাবে কী করে, সায়েন্স ল্যাবে গিয়ে আমরা সবাই প্রথমে কী করি, অবজার্ভ করবি যে আমাদের শিক্ষক কী করছেন এবং তার মাধ্যমে আমরা শেখার চেষ্টা করি। ঠিক আছে, পরবর্তী আছে খেলা ও ক্রম ভিত্তিক শিক্ষা, প্লে বেসড অ্যান্ড অ্যাক্টিভিটি বেসড লার্নিং। ছোট শিশুদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো ছোট শিশুদের জন্য খেলাধুলা ও সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে শেখানো হয়। একে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়। এর মাধ্যমে কী করি আমরা, অনেক ধরনের খেলাধুলার মাধ্যমে, যে দেখি এখানে আমি কয়েকটা আমি ধরো 50টা আমি মার্বেল অথবা 50টা আমি কাঠি রাখলাম। তো বাচ্চাদের বললাম দেখি সবাই যে যতটুকু পারো অতটুকু কাঠি নিয়ে যাও, দুজন বা চারজনকে আমি বললাম। তো ওরা কাঠিগুলো নিয়ে গেলো। এবার বললাম যে দেখি তোমার কাছে কটা কাঠি হয়েছে, তোমার কাছে কটা কাঠি হয়েছে, এইভাবে এগুলোকে আমরা অ্যাক্টিভিটি বলি অথবা প্লে বেস্ট, খেলাধুলার মাধ্যমে। এর মাধ্যমে বাচ্চারা কী করবে, বাচ্চারা নিজেদেরকে ওই পড়াশোনার মধ্যে নিজেদেরকেও কী করবে, ঢুকিয়ে দেবে। এভাবে তারা খুব দ্রুত খুব ভালোভাবে শিখতে পারবে। 3 নম্বরে যেটা আছে আলোকচিত্র, ভিডিও ও প্রযুক্তি নির্ভর শিক্ষা, মাল্টিমিডিয়া বেসড লার্নিং। এখানে কী হবে, শ্রবণ দর্শন শিক্ষাকে একত্রিত করে শেখানোর পদ্ধতি, যেটা তোমরা বর্তমানে করছো। আমি তোমাদের কী করছি, ভিডিওর মাধ্যমে এবং অডিওর মাধ্যমে তোমাদের শিক্ষাদানের
চেষ্টা করছি। এটা কি বলে এর মাধ্যমে কিন্তু আমি যদি এটা এখানে আর একটু অ্যানিমেশন নিয়ে আসতাম, একটু আর্টিস্টিক ওয়েতে যদি এডিট আমার কাছে জানা থাকতো তাহলে অবশ্যই নিয়ে আসতাম। তাহলে তোমরা কী করতে আর একটু বেশি ইন্টারেস্ট জাগতো এবং আরও ভালোভাবে তোমরা কী করতে এটার দিকে মনোযোগ দিতে। তো আশা করবো যে তোমাদের প্রয়োজন হবে না, যেহেতু তোমরা ম্যাচিউরড ট্যাট পরীক্ষার্থী, ভবিষ্যতে শিক্ষক হবে, তোমাদের এত অ্যানিমেশনের প্রয়োজন নেই। তোমাদের প্রয়োজন ম্যাটেরিয়ালস এবং ভালোভাবে টপিকটা বোঝা, ঠিক আছে। পরবর্তীতে আছে প্রজেক্ট ভিত্তিক শিক্ষা অথবা প্রজেক্ট বেসড লার্নিং। এখানে কি আছে, শিক্ষার্থীদের হাতে কলমে কাজ করার সুযোগ করে দেওয়া, গবেষণা ও সমস্যা সমাধানমূলক শিক্ষা এটি ব্যবহৃত হয়। আজকালকার দিনে দেখা যায় প্রত্যেকটা বিদ্যালয়ে, আমাদের সময় কিন্তু ছিল না, প্রত্যেকটা বিদ্যালয়ে 80 মার্কস কি থাকে, 80 নাম্বার থাকে রিটেন এক্সামিনেশন, 20 মার্কস থাকে প্রজেক্ট মার্ক। এখন এই প্রজেক্ট মার্কটা কেন দেওয়া হয়? এই প্রজেক্ট ভিত্তিকের মাধ্যমে ওদেরকে শিক্ষাদানের জন্য। ওখানে কী হয়, একটা রিয়েল লাইফ প্রবলেম ওদেরকে দেওয়া হয় যে এই সমস্যাটা আছে, এই সমস্যাটা নিয়ে তোমরা একটা প্রজেক্ট বানিয়ে আসবে। তার মাধ্যমে তারা কী করবে, যে রিয়েল লাইফ প্রবলেমগুলো আছে ওই প্রবলেমের ভিত্তিতে তাদের শিক্ষাদানটা বা শেখার যে আগ্রহটা সেটা আরেকটু বেড়ে যাবে, ঠিক আছে। তারপর আছে ডায়ালগ ও প্রশ্নোত্তর পদ্ধতি, ডিসকাশন অ্যান্ড কোয়েশ্চেন আনসার মেথড। এখানে কী হয়, এখানে শিক্ষার্থীদের চিন্তা চেতনার বিকাশ ঘটানোর জন্য প্রশ্নোত্তর এবং মুক্ত আলোচনা হয়, যেমন ডিবেট কম্পিটিশন, ঠিক আছে। যেমন কী হয়, ডিবেট কম্পিটিশন, কোশ্চেন ডাইরেক্ট একজন আরেকজনকে কোশ্চেন করবে, এভাবে তাদেরকে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শিশুদের এদের মধ্যে আত্মবিশ্বাসটা বাড়ানো সম্ভব হয়। এরপরে যেটা আছে প্রগতিশীল শিক্ষার ধারণা। আমাদের ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে যাবে, সেই জন্য এই ভিডিওটা আমরা এখানেই সমাপ্তি করলাম। তারপরে যে কনসেপ্ট অফ প্রোগ্রেসিভ এডুকেশন, এটার শিক্ষার যে মূলনীতিগুলো আছে এবং শিক্ষকের যে ভূমিকাগুলো আছে সেগুলো আমরা বিশদভাবে আলোচনা করব পরবর্তীতে, ঠিক আছে। আর একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, ছটে, আর 6টা স্লাইড আছে। তো যদি আমরা এটা কন্টিনিউ করি আরও কমসে কম 10 থেকে 12 মিনিট লাগবে। তো আশা করছি তোমরা এতটুকু পর্যন্ত এই যে কয়েকটা টপিক আমরা আলোচনা করলাম, মেথডস অফ টিচিং অ্যান্ড লার্নিং, তারপর তোমার যে শিশুকেন্দ্রিক শিক্ষা আছে তার বৈশিষ্ট্য কী, শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝায়, আশা করছি তোমাদের খুব ক্লিয়ার হয়ে গেছে টপিকগুলো। পরবর্তী ভিডিওতে আমরা আবার নিয়ে আসব পরবর্তী যে ইউনিটের উপরে যে পরবর্তী সাব টপিকগুলো আছে এই টপিকের উপরে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর প্রত্যেকটা টপিকের উপরে আমরা মক টেস্টও নিয়ে আসবো, মক টেস্টগুলো তোমরা প্রতিনিয়ত দিতে থাকবে। ধন্যবাদ সবাইকে। সবাই খুব ভালোভাবে প্রিপারেশন করবে এটা আশা রাখছি।